নমস্কার, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে বন্ধুরা আপনাদের স্বাগত। 1430 আজকে 31শে চৈত্র, বাংলা বছরের শেষ দিন। আর মিনিট 15-20 বাদেই নববর্ষে আমরা প্রবেশ করব। ধরুন একরকম নববর্ষেই আমরা প্রবেশ করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি। একজন বাঙালি হিসেবে, অতি সাধারণ একজন মানুষ হিসেবে এই কয়েকটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি, যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে আমার মতো করে সবাই যদি একটু ভাবেন, তাহলে অত্যন্ত বাঙালি হিসেবে অন্তত আমরা নিজেদের মধ্যে একটা আত্মমর্যাদা উপলব্ধি করতে পারি। আপনারা জানেন, এবারের নববর্ষ একটু অন্যভাবে পালিত হবে, কারণ এবারের নববর্ষকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যে পশ্চিমবঙ্গ দিবস আগে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে একটি দিন নির্বাচিত ধরে নিয়ে সেই দিনটা পালন করতেন। অনেকে 28শে মার্চ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন সমাজের মানুষের সাথে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে তিনি এই পয়লা বৈশাখ দিনটিকে, বাংলা নববর্ষের দিনটিকে তিনি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তিনি ঘোষণা করেছেন। এই পশ্চিমবঙ্গ দিবসে আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত হবে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান। রবীন্দ্রনাথের এই গানটি দিয়ে আমাদের নববর্ষের সূচনা হবে, পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। বন্ধু, এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের একদম প্রাক মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে রাখবো এবং আপনাদের বলবো এই চিন্তা ভাবনাগুলো মাথায় নিয়ে আগামী দিনে আপনাদের সব রকম রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সিদ্ধান্তগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। আমরা বাঙালিরা বরাবরই দেখি বাংলা দিল্লির স্বাদের দ্বারা বঞ্চিত হয়, বিভিন্ন রকমভাবে উপেক্ষিত, বঞ্চিত। একথা বলার প্রয়োজন পড়ে না যে ভারতবর্ষ আজকে আমরা দেখছি যে স্বাধীন ভারতবর্ষের উপর দাঁড়িয়ে আজকে আমরা রাজনীতি করতে পারছি, ক্ষমতা ভোগ দখল করতে পারছি। সেই স্বাধীন ভারতবর্ষ গঠনের জন্য যে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামের ইতিহাস, সেই লড়াই সংগ্রামের ইতিহাসে বাঙালি ছিল অগ্রগণ্য একটি জাতি। ভারতবর্ষের অনেক প্রদেশের অনেক সম্প্রদায়ের মানুষ এই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, কিন্তু বাঙালির মতো এত আত্মবলিদান, এত ক্ষয়ক্ষতি, এত আত্মত্যাগ কিন্তু অন্য কোনো জাতকে সহ্য করতে হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি বাঙালির ওপরে কোথাও যেন একটা বঞ্চনা, একটা নিপীড়ন, একটা উপেক্ষা সবসময় চালিয়ে রাখা হয়েছে। সেই নেতাজির অন্তর্ধান রহস্য থেকেই হোক বা পরবর্তী সময় বাংলাকে বিভিন্ন রকমভাবে আর্থিক বঞ্চনার মধ্যে দিয়েই হোক, বিভিন্ন রকমভাবে আজকেও দেখা যাচ্ছে বাংলা এবং বাঙালির প্রতি একটা সবসময় উপেক্ষা। কখনো বাঙালিকে কাঙাল বাঙালি বলা হচ্ছে, কখনো বাঙালিকে উইপোকার সাথে তুলনা করা হচ্ছে, ছারপোকার সাথে তুলনা করা হচ্ছে, আবার কখনো বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু দিয়ে দেওয়া হচ্ছে না, বিভিন্ন প্রদেশে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে, বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি তকমা দিয়ে, বিদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করে তাদেরকে জেলে পর্যন্ত পুরে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমরা একটি ঘটনা দেখেছি যে বর্ধমানের একটি ছেলে, তিনি বেঙ্গালুরুতে কাজ করতে গেছিলেন। সেখানে কাজ করতে গিয়ে তাকে অন্যায়ভাবে সেখানকার পুলিশ, কর্ণাটকের পুলিশ তাকে চরম
লাঞ্ছনা করে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়ে যায় এবং প্রায় 9 মাস জেল খাটার পর প্রচুর টাকা খরচা করে, প্রায় 4.5 লক্ষ টাকা খরচা করে তার জামিন হয়। এখনো পর্যন্ত সেই কেস পেন্ডিং, কেস চলছে। তো এছাড়াও আমরা দেখেছি, খুব বেশি দিনের ঘটনা নয়, উড়িষ্যাতে বেশ কিছু মুর্শিদাবাদের শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকেও আটকে রেখে 19 দিন ধরে তাদের ওপর নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। পরে সেই খবর যখন আমাদের রাজ্যের প্রশাসনের কাছে আসে, তখন চটজলদি তারা ব্যবস্থা নেয় এবং সেই যাদেরকে মানে আটকে রেখে যাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছিল তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই রকম বারবার এর আগেও আমরা দেখেছি, কাশ্মীরে পরিযায়ী শ্রমিক বাঙালি, তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু যখন বাঙালি প্রয়োজন পড়ে, সবচেয়ে আগে কিন্তু বাঙালিদের দরকার পড়ে। যে কোনো পরিস্থিতিতে বাঙালিদেরকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এবং ভারতবর্ষের সারা পৃথিবী জুড়ে আজকে যে সুনাম, সেই সুনামের কিন্তু মূল ভাগিদার যদি কোনো জাত হয়, সেটা হচ্ছে বাঙালি সমাজ, বাঙালি। তা সত্ত্বেও আজকে বাংলাকে রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, নানানভাবে বাঙালির শুধু ভোটটুকুর জন্য দিল্লির সরকার রয়েছেন, বাঙালিকে শুধু ব্যবহার করে নেওয়ার জন্য শুধু দিল্লির সরকার রয়েছে। বাঙালির কোনো অধিকার, বাঙালির কোনো পছন্দ অপছন্দ তাদের কাছে কোনো মর্যাদা পায় না। তো আজকের এই নববর্ষের সূচনায় আমাদেরকে তাই একটু আলাদা করে ভাবতে হবে, বাঙালি কি তার স্বগরিমায় চলবে, না বাঙালি আগামী দিনে কৃতদাস হওয়ার পথে পা বাড়াবে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় একটি রাজনৈতিক দল নানান রকম তাদের আইন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং যেমন আপনাদের বলি, এই মুহূর্তে বাঙালির কাছে সবচেয়ে বড় অভিশাপ যেটা হতে চলেছে, সেটা হচ্ছে নাগরিকত্ব বিল। এই নাগরিকত্ব সংশোধনী আইন, যেটাকে ক্যা বলা হচ্ছে, সেই বিলে যেভাবে নাগরিক হওয়ার জন্য আবেদন জমা করার কথা বলা হয়েছে, যেভাবে, সেটা একটা মারাত্মক পদ্ধতি। বলা হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট পেতে হলে আপনাকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ অ্যাপ্লাই করতে হবে। তাতে আপনাকে কি লিখতে হবে? আপনাকে লিখতে হবে আপনি বিদেশ থেকে এদেশে এসেছিলেন এবং কবে এসেছেন, কি কারণে এসেছেন, কি ধর্মীয় উৎপীড়নের কারণে হয়েছেন, এই সমস্ত বিস্তারিত আপনাকে বলতে হবে এবং তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে। এমনকি পাসপোর্ট ভিসা আইনেও আপনাকে ছাড়পত্র পেতে হবে। এবারে আপনারা জানেন, সবাই আমরা জানি যে বাংলা ভাগের পর ভারত ভাগ যে আমাদের ক্ষত সৃষ্টি করেছিল সবচেয়ে বেশি বাঙালিকে, সেই বাংলা ভাগের সময় বহু পূর্ববঙ্গীয় মানুষ, তারা এক কাপড়ে, এক বস্ত্রে, খালি পায়ে, কপর্দকহীন অবস্থায় তারা এপারে চলে আসতে বাধ্য হয়েছিল। ঠিক যেভাবে এপারের ওপর বহু মুসলমান ভাই, তারা বাধ্য হয়েছিল তাদের রাতারাতি ঘর বাড়ি সব ফেলে রেখে ওপার বাংলায় চলে যেতে। এইভাবে বহু মানুষকে, বিশেষ করে হিন্দু বাঙালি যারা, তাদের সংখ্যাটাই বেশি ছিল এবং তারা দলে দলে ওপার থেকে এপারে চলে আসে। এবং এই চলে আসাটা 1947 সালের পর থেকে ক্রমান্বয়ে হয়েছে, যা 1970-71 সালে আরও বৃদ্ধি পায়, যখন বাংলাদেশ স্বাধীনতা লাভের জন্য বাংলাদেশে একদম খান সেনাদের মৃত্যুপুরী তৈরি করেছিল পুরো বাংলাদেশকে। সেই সময় বাঙালি হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে, খান সেনারা অত্যাচার করেছে, রাজাকাররা অত্যাচার করেছে, যাদের অত্যাচারে বাধ্য হয়েছে বহু হিন্দু সেই সময় পূর্ববঙ্গ থেকে এ দেশে পালিয়ে আসতে। এবং এই পালিয়ে আসার সময় তারা তো কপর্দকহীন এসছে এবং তাদের সেই সময় কোনো ধারণাই ছিল না যে ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার জন্য তাদেরকে কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে। এবং তারা এপারে চলে আসার পর
সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের পরবর্তী যে সমস্ত সরকার ছিলেন, কংগ্রেস সরকার ছিলেন, তারা তাদেরকে এখানে উদ্বাস্তু বলে মেনে নিয়েছিলেন এবং সেই উদ্বাস্তু হিসেবে তারা সমস্ত সাংবিধানিক মানে অধিকারগুলো তারা ভোগ করেছেন। তারা দিনের পর দিন ভোট দিয়েছেন, তারা আধার কার্ড পেয়েছেন, তারা রেশন কার্ড পেয়েছেন, তারা প্যান কার্ড তৈরি করতে পেরেছেন, পাসপোর্ট ভিসা পর্যন্ত তারা তৈরি করতে পেরেছেন। তো সেই জায়গায় তাদের ভোটে দীর্ঘদিন ধরে সরকার নির্বাচিত হয়ে এসছে। সুতরাং তাদেরকে যে আগামী দিনে নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা করে কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে হবে, এরকমটা তাদের কখনো মনে হয়নি, বা রাজনৈতিক নেতারাও কোনোদিন তাদেরকে সেভাবে কোনো নির্দেশ দেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাঙালিকে বলা হচ্ছে তোমাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এবং এই নাগরিকত্ব প্রমাণের জন্য যে 10-12টি যে ক্রাইটেরিয়া তুলে ধরা হচ্ছে, এগুলো না থাকলে তুমি নাগরিকত্ব পাবে না, এইগুলো নাগরিকত্ব পাওয়ার জন্য তোমায় দিতে হবে। তো সেগুলো মারাত্মক কথাবার্তা, যা কোনোভাবেই একজন হিন্দু বাঙালির পক্ষে দেখানো বা তার সপক্ষে প্রমাণ জোগাড় করা সম্ভব নয়। আসলে এটা অবাঙালি শাসক গোষ্ঠী যারা দিল্লিতে শাসন করছেন বর্তমানে, তাদের একটা কূট চাল। তারা এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিকে তারা ভারতবর্ষের বুকে বেনাগরিক করে দিয়ে তারা তাদেরকে কৃতদাস বানাতে চাইছে। কারণ এই নাগরিকত্ব আইনে যে একবার আবেদন করবে, সে বিদেশি হিসেবে তাকে আবেদন করতে হবে প্রথম কথা, এবং সেই আবেদনের ভিত্তিতে যদি সে তথ্য প্রমাণ জোগাড় করতে না পারে, বা যে তথ্য প্রমাণ সে জোগাড় করে দেবে তাতেও যদি মানে সেই সময় যদি রাষ্ট্র যদি তাকে মেনে না নেয়, তাতে যদি অন্য দ্বিমত পোষণ করে, তাহলে সেক্ষেত্রে তার নাগরিকত্ব লাভের কিন্তু কোনো আশা থাকবে না, এবং তাকে বেনাগরিক হয়ে থাকতে হবে, এবং তার সমস্ত সাংবিধানিক অধিকারগুলো কেড়ে নেওয়া হবে, এবং তাকে ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এই ঘটনায়, আসামের ঘটনায় আমরা সবাই দেখেছি কিভাবে 19 লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু 14 লক্ষ হিন্দু বাঙালি। এই রকম পরিস্থিতিতে আজকে বাঙালিকে ফেলে দেওয়া হয়েছে। এই রকম ভয়াবহ একটি ড্রাকোনিয়ান একটি আইন বাংলা এবং বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যার থেকে বেরিয়ে আসার জন্য আজকে বাঙালিকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে। বাঙালিকে জাগ্রত, বাঙালিকে আজকে এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই হবে, না হলে কিন্তু আগামী দিনে বাংলা এবং বাঙালি বিপদ তো হবেই, এবং নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। কারণ যেভাবে আপনি ধরুন, আজকে বাঙালি হিসেবে আমি আবেদন করলাম না, আজকে যে সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন, মাননীয়া মমতা ব্যানার্জির যে টিএমসি সরকার রয়েছে, তারা যেহেতু এই আইনের বিরোধিতা করছে, তাই বাংলায় হয়তো আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু যখনই আপনি উড়িষ্যায় যাবেন, বা আসামে যাবেন, বা অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে যাবেন, তখনই যেই শুনবে যে আপনি বাঙালি, আপনি বেঙ্গল থেকে এসছেন, সঙ্গে সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করবে সেখানকার সরকার থেকে শুরু করে সেখানকার রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিরা, যে আপনি বাঙাল থেকে এসছেন না বাংলাদেশ থেকে এসছেন। যে কোনো মুহূর্তে আপনাকে বাংলাদেশি তকমা দিয়ে দেবে। এবার আপনি প্রমাণ জোগাড় করতে থাকুন। এই প্রমাণ জোগাড় করতে করতে আপনার বছরের পর বছর কেটে যাবে, আপনি কিন্তু বিনা বিচারে আটক হয়ে যাবেন। এই রকম ভয়াবহ পরিস্থিতি কিন্তু বাংলায় তৈরি হয়েছে। আর সেই কারণেই আমাদের কালকে যে নববর্ষের সূচনা, আর কয়েক ঘন্টা পর যে নববর্ষের সূচনা, সেই নববর্ষে যে পশ্চিমবঙ্গ দিবস দিনটি উদযাপন হবে, শুধু একটা উদযাপন, একটা অনুষ্ঠান, একটা ফাংশন, এইসবের মধ্যে এই দিনটিকে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই দিনটিকে আমাদের আত্মাভিমানের দিন, স্বাভিমানের দিন, বাঙালির অস্মিতার দিন হিসেবে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে,
এবং এই দিনটিতেই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, যে আমাদের বলতে হবে যে কোনো রকমভাবে কোনো আবেদন নিবেদনের পথে বাঙালি জাতি নাগরিকত্ব লাভের জন্য যাবে না। বাঙালিকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, কোনো শর্ত রেখে নাগরিকত্ব বাঙালির জন্য হবে না। বাঙালিকে সম্পূর্ণ নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আর আগামী দিনে যদি কখনো কোনো জায়গায় বাঙালিকে গ্রেপ্তার করে বা অন্যায়ভাবে বাঙালিকে কোথাও আটক করে রেখে নির্যাতন করা হয়, তাহলে কিন্তু বাঙালি তাদের বুঝে নেবে, তাদের ভাষাতেই জবাব দেওয়া হবে এই বাংলার বুকে। যেভাবে আমাদের বাঙালি ভাইদের উপর নির্যাতন হচ্ছে, যেভাবে আমাদের বাঙালি ভাইরা বাইরের কোনো রাজ্যে গেলে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই এই রাজ্যে যখন অন্য প্রদেশের মানুষ আসবে তখন কিন্তু তাদের সাথেও সেই রকম ব্যবহার করতে হবে। কারণ এই কথাটা আজকে এই কারণে বলতে বাধ্য হচ্ছি আমরা, তার কারণ হচ্ছে বাঙালি অনেক সহ্য করেছে। বাঙালি স্বাধীনতার উষাকাল থেকে সহ্য করে আসছে। আপনারা জানেন, একটু ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন জওহরলাল নেহরুর আমল থেকে বাংলার প্রতি কিন্তু বঞ্চনা চলে এসছে। তখন মাসুল সমীকরণ নীতি ছিল, সারা ভারতবর্ষের একরকম মাসুল ছিল, পশ্চিম বাংলায় ছিল তার দ্বিগুণ মাসুল। এই নিয়ে ডাক্তার বিধান রায়ের সাথে জওহরলাল নেহরুর অনেকবার চিঠি চাপাটি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু যেহেতু দুজনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল, তাই কখনোই বিধানচন্দ্র রায় বাঙালিকে আলাদা করে কিছু ভাববার কথা কোনোদিন বলেননি, উৎসাহিতও করেননি। পরবর্তী সময় আমরা এই রাজ্যে 34 বছর বামপন্থীদের ক্ষমতায় দেখেছি। 34 বছরে আপনারা জানেন বছরে একটা করে বন্ধ হতো শুধু বাঙালির বঞ্চনার জন্য। আজকে হয়তো অনেক সিপিএম নেতা সেই কথা ভুলে গেছেন, অনেক সিপিএম কমরেড যারা আজকে নবপ্রজন্মের, তারা হয়তো অনেকেই জানেন না যে অশোক মিত্র যখন পশ্চিমবাংলার অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি একটি অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের কংগ্রেস সরকার তাদের ন্যায্য পাওনা 200 কোটি টাকা ঝেড়ে দিয়েছে, মেরে দিয়েছে, বাংলাকে বঞ্চনা করেছে। এবং এই 200 কোটি টাকা বাংলার হকের টাকা মেরে দিয়েছে বলে রীতিমতো পশ্চিমবাংলায় রাস্তায় নেমে আন্দোলন করা থেকে সেখানে বন্ধ পর্যন্ত পালিত হয়েছিল। আজকে সেই একই ধারা, একই রীতি বাংলায় কিন্তু চলছে। যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বন্ধের রাজনীতি পছন্দ করেন না, তাই তিনি বন্ধ করছেন না। তিনি যেহেতু অনেক বেশি সহনশীল মানুষ, তাই তিনি মিছিল মিটিংয়ে প্রতিবাদ করছেন, সবাই দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, কিন্তু এমন কোনো ঘটনা করছেন না যাতে বাঙালির সাথে একটা সংঘর্ষের রাস্তা তৈরি হয়। কিছুদিন আগে আমরা দেখেছি এই বঞ্চনা নিয়ে আমাদের রাজ্যের জনপ্রতিনিধিরা যখন দিল্লিতে প্রতিবাদ করেছে তখন তাদেরকে টেনে হিঁচড়ে কিভাবে তাদেরকে গাড়িতে তুলেছে দিল্লি পুলিশ, এবং কি সাংঘাতিক তাদের ওপর অত্যাচার হয়েছে। এই অত্যাচার অনেকেই, এটা যারা রাজনীতি করেন, রাজনৈতিক জগতের মানুষ, তারা লাভ ক্ষতির হিসেবে দেখেছেন, তারা তৃণমূলের ওপরে বলপ্রয়োগ দেখেছেন, তারা এটা বাঙালির ওপর বলপ্রয়োগ বলে মনে করেননি। তারা তৃণমূলের বেইজ্জতি দেখেছেন, তারা এটা বাঙালির বেইজ্জতি বলে দেখেননি। কিন্তু একজন সুচিন্তিত, একজন বাঙালি প্রেমী মানুষ হিসেবে আমরা যারা রাজনীতির বাইরের লোক, আমরা মনে করি এটা বাংলা তথা বাঙালির ওপরে একটা চরম অসম্মান। আজকে তো কোনোদিন দেখিনি যে বিহারের লোককে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা তো কোনোদিন দেখিনি যে মধ্যপ্রদেশের লোক কিছু চাইতে গেলে দিল্লিতে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে বাংলা এবং পাঞ্জাবিদের ওপর এই সরকারের একটা, কি বলবো, একটা জাতক ক্রোধ আছে। এই অবাঙালি হিন্দিভাষী বলয়ের যত নেতৃত্ব আছেন তাদের পাঞ্জাবি এবং বাঙালিদের মধ্যে একটা জাতক ক্রোধ আছে, কারণ তারা পাঞ্জাবি এবং বাঙালিদেরকে ভয় পায়। তারা ভয় পায় এই কারণে পাঞ্জাবিদের শক্তি আর বাঙালিদের
বুদ্ধি, এই দুটো যদি এক হয় তাহলে যে কোনো জাতিকে তারা পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারে, এই ক্ষমতা তাদের আছে। সেই কারণেই এই দুটো জাতিকেই সবসময় তারা মানে সবসময় বঞ্চনার মধ্যে রাখে, নিপীড়নের মধ্যে রাখে। আপনারা দেখেছেন যে কিষাণ আন্দোলনের সময় পাঞ্জাবি ভাইদের ওপরে কিভাবে অত্যাচার হয়েছে, ঠিক একইভাবে বাংলায় বঞ্চনা চলছে। ধারাবাহিকভাবে বাংলার সমস্ত পাওনা টাকা আটকে দেওয়া হয়েছে, অথচ হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে রয়্যালিটি উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, শুধু ব্যবসার পথে নয়, বেআইনি পথে, আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেবো, বেআইনি পথেও যে সমস্ত টাকা এখান থেকে নিয়ে যাওয়া তা ভিন দেশে ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অর্জিত সেই সব টাকা। আগামী দিনে তারও কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের এই পোর্টালে। তো বাঙালিদের আজকে কিন্তু ঘুরে দাঁড়াবার দিন, আর এই ঘুরে দাঁড়াবার দিন হিসেবে বেছে নিতে হবে পয়লা বৈশাখের এই পশ্চিমবঙ্গ দিবসকে। শুধু বড় বড় শোভাযাত্রা র্যালি করলাম আর একটু স্লোগান দিলাম, গান গাইলাম, রবীন্দ্রসঙ্গীত হলো, এর মধ্যে দিয়ে শেষ করে দিলে চলবে না। বাঙালিকে শপথ নিতে হবে যে কোনোভাবেই হোক দিল্লির এই বঞ্চনা এবং এর বিরুদ্ধে বাঙালিকে এমন একটা কিছু করতে হবে যে আগামী দিনে ভারতবর্ষ চলবে বাংলার কথায়। ভারতবর্ষ চলবে, ভারতবর্ষের চালানোর চাবিকাঠি থাকবে বাঙালিদের হাতে। সেই পর্যায়ে বাংলাকে নিয়ে যেতে হবে। ধামাধরা দালাল বাঙালিদের সাথে যাবেন না। ধামাধরা দালাল যে সমস্ত বাঙালি যারা রাজা কৃষ্ণচন্দ্র রায়কে সম্মান করে, যে বাঙালি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মতো গদ্দারকে সম্মান করে, তার পরিবারের লোককে নির্বাচনে প্রার্থী করে ভোটে জেতার স্বপ্ন দেখে, সেই বাঙালিদেরকে ঘৃণা করুন, সেই বাঙালিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। এবং সমস্ত বাঙালি আজকে এখন 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 মনে রাখবেন, বাঙালির ঐক্য না হলে এই বাঙালিকে কিন্তু আজকে অবাঙালিরা ছিঁড়ে খেয়ে ফেলবে। বিশেষ করে হিন্দুত্ববাদীরা, হিন্দু সাম্রাজ্যবাদ। আমরা 200 বছর ধরে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তাদের চরম অত্যাচার, চরম নির্যাতন সহ্য করেছিলেন আমাদের পূর্বজ যারা ছিলেন তারা। আবার নতুন করে এই হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগঠিত করতে হবে, এবং অবশ্যই সেই লড়াই থাকবে অহিংস, এবং প্রতিবাদ থাকবে, মিছিল থাকবে, মিটিং থাকবে। শুধু একটা উৎসব করে বাঙালির তার দায়িত্ব শেষ করলে চলবে না। নাগরিকত্ব বিল যেভাবে এনেছে, সেই বিলকে যতক্ষণ না নিঃশর্ত নাগরিকত্বের জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে ততদিন বাঙালি কেউ এই আবেদনে সাড়া দেবেন না। হিন্দি বলায় লোকেরা অনেক কথা বলবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে অনেক কথা বলে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর ওপর ভরসা করুন, আমাদের ওপর ভরসা করুন। আমাদের একটাই বক্তব্য, তোমরা কি আইনটা কি তৈরি করেছে, আইনে কি বলছে? আমি তো আইনটা দেখে তবে আমি যাব। যদি আমি আইনে দেখি যে আমাকে এতগুলো তথ্য প্রমাণ জোগাড় করার কথা বলা হচ্ছে, অথচ নেতারা আর এক রকম কথা বলছে, তাহলে সেটাকে কি বলবেন? তঞ্চকতা, প্রতারণা, জালিয়াতি ছাড়া তাকে কি বলতে পারেন? তাই বাঙালি জাতির সাথে আজকে জালিয়াতি করার চেষ্টা করছে শুধুমাত্র বাংলার ক্ষমতা দখলের জন্য, বাংলার ভোট দখলের লুটের জন্য। একবার এরা বাংলায় ক্ষমতা দখল করতে পারলে এই বাংলাটাকে অবাঙালি, মারোয়ারি, গুজরাটি, রাজস্থানীদের হাতে তুলে দেবে, আর বাঙালিকে রাস্তার ভিখিরি করে দেবে, কৃতদাস করে দেবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বছরের প্রথম দিন প্রতিটি নাগরিকের কাছে আবেদন থাকবে, সামনের লোকসভা নির্বাচন, বাঙালির আত্মাভিমান নিয়ে আপনারা সেই দলকে ভোট দেবেন যে দল বাংলার স্বাভিমান, বাংলার আত্মাভিমান, বাংলার নিজস্বতাকে মর্যাদা দেয়, বাংলার সংস্কৃতিকে মর্যাদা দেয়। যারা বাংলার সংস্কৃতি বোঝে না, যারা বাংলার রবীন্দ্রনাথ নজরুলকে বোঝে না, যারা বাংলার শরৎচন্দ্রকে বোঝে না, রাজা রামমোহন রায়কে বোঝে না, যারা বেলুর
বালুরঘাটকে বেলুরঘাট বলে, তাদেরকে এই বাংলায় স্থান দেবেন না। এই বাংলা তাদের জন্য নয়। এই বাংলা নেতাজির উত্তরসূরি, বিনয় বাদল দীনেশের উত্তরসূরি। এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের উত্তরসূরি, কবি সুকান্তের উত্তরসূরি। তাই সর্বশেষে কবি সুকান্তের ভাষায় বলি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত,